এটা হচ্ছে ভুটানের এয়ারপোর্ট বিল্ডিং, কিন্তু দেখে মনে হচ্ছে আসলে কোনো একটা স্কুলের বিল্ডিং, আমাদের দেশের কোনো লোকাল কারো একটা জমিদারের বিল্ডিংয়ের মতো মনে হচ্ছে। হোয়াট এ ভিউ, এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। ওয়াও, আমরা হচ্ছে ওই পার্টটাতে যাবো। How old? 71. 71. Yes. How old are you? Hi, here, 75. Oh, 75. 65 এখানে ট্রেকিং করতেছে, 4 ঘন্টা থেকে 8 ঘন্টা হাঁটতেছে মানে। Oh, is this a pocket? Oh, too big. I can You put can any. put something in your bag too. Okay, there's a bag also, right? Okay. Cute. Even as well, baby will fit. Vaneta, Radha Kanindra Jumjoryo Asubani Maya Norua. এই যে এখানে এই ভিউটা কিন্তু অনেকটা মাউন্ট এভারেস্টের রেঞ্জের মতো লাগে। এই দেখেন এখানে এই আছে, হ্যাঁ? এখানে অল্প অল্প আরো অল্প সবগুলো বরফে স্তূপ পড়ে আছে। ও জোস। সো হ্যালো গাইজ, আমরা এখন যাচ্ছি ভুটান। অ্যান্ড ভুটান যাওয়ার আগে আমাদের এখন গোছ কাজ সব কিছু করা হচ্ছে। অ্যান্ড এখন আমরা মূলত আমাদের জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আমি আমার গ্যাজেটগুলো নিচ্ছি, তারপর হচ্ছে মোবাইল চার্জার, ড্রোন, ক্যামেরা সব কিছু গুছিয়ে নিচ্ছি। অ্যান্ড একটু পরে হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে বের হবো। সো ভুটান যদি আপনি যেতে চান, প্রথমেই আপনাকে মেনটেন করতে হবে যে আপনি সোলো না যাবেন নাকি আপনি গ্রুপে যাবেন। সোলো যাওয়ার অনেকগুলো অসুবিধা আছে, তার মধ্যে একটা অসুবিধা হচ্ছে সোলোতে আপনি যদি যান, যেহেতু ভুটান সরকার হচ্ছে বাধ্যতামূলক ট্যুর গাইড নিতে বলে, এটা হচ্ছে আপনার জন্য কমপ্লিমেন্টারি না, ইটস বাউন্ডেড, মানে আপনাকে নিতেই হবে। সো যদি আপনি সোলো ট্যুর করতে চান তাহলে আপনার অনেক অনেক বেশি খরচ হবে, বিশেষ করে আপনার জন্য একার জন্য হচ্ছে আপনার গাইড লাগবে, আপনার একা হচ্ছে আলাদা করে হোটেল বুক করতে হবে। এটা হচ্ছে আপনার জন্য বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে। বাট হ্যাঁ, আপনি আপনার মতো করে ঘুরতে পারবেন, অনেকদিন হয়তো অনেক জায়গায় এক্সপ্লোর করতে পারবেন, এটা ট্রু। বাট আপনি যদি গ্রুপ ট্যুরে যান তাহলে কয়েকটা সুবিধার মধ্যে একটা সুবিধা হচ্ছে আপনার আলাদা করে কোনো গাইড ফি দিতে হবে না, আলাদা করে কোনো কিছু সেটেল করতে হবে না। আপনার আইটিনারি অনুযায়ী আপনি সব জায়গায় ঘুরতে পারবেন। ট্রান্সপোর্ট থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে সবকিছু আপনি প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন। আর এটা ভালো ব্যাপার, আমার মনে হয় যে আপনি যদি গ্রুপ ট্যুরে যান এটা আপনার জন্য অনেক ভালো হবে। আমরা এখন এয়ারপোর্ট হয়ে গেলাম, এখন রাত বাজে প্রায় 3টা। আমাদের ফ্লাইট সময়ে আসতে আরো প্রায় 3 ঘন্টার মতো সময় আছে। স্টিল আগে থেকে যেহেতু ঢুকে যাওয়ার নিয়ম, এই জন্য আমরা আগে থেকে ঢুকে গেলাম। তো আমাদের এখন বেশ কিছু কাজ করতে হবে। প্রথমে হচ্ছে আমাদেরকে টিকিটগুলো প্রিন্ট করে নিতে হবে। আমরা প্রিন্ট করে বের হই না, এটা একটা ভুল হয়েছিল আমাদের। যদি ভুলবশত আমাদের মতো ভুল করে ফটোকপি না করেন তাহলে হচ্ছে একদম এয়ারপোর্টের এই পাশে সিঁড়ির পাশে, এই যে এখানে সিঁড়ি আছে, সিঁড়ির পাশে হচ্ছে আপনি এখানে এসে ফটোকপিগুলো করতে পারেন। প্রতি পিসের জন্য 10 টাকা করে আপনাকে গুনতে হবে, যেটা খুবই খুবই এক্সপেন্সিভ। বাট আপনি নিজের দোকান থেকে করে আসলে বা আপনার এলাকার দোকান থেকে করে আসলে হয়তো প্রতি পিসের জন্য 1 টাকা 2 টাকা দিয়ে অথবা 3 টাকা দিয়ে আপনি ফটোকপি করে নিয়ে আসতে পারতেন। সালাম আলাইকুম ভাই, কি অবস্থা? কফি আছে? ইয়া ব্ল্যাক কফি না, শুধু দুধ কফি তো আচ্ছা, তাইলে দুধ কফি হবে। ব্ল্যাক কফি এখানে পাবো না ওইদিকে? না, ব্ল্যাক কফি পাবেন না, এর দোকানে দুধ কফি ওই পাশে মনে পাবো, এই ইমিগ্রেশনের পর। থাকতে পারে। আমি হচ্ছে 2টা জুস নিলাম, 2টা সেন্টার ফ্রেশ নিলাম। এখন আমরা বসবো, এইদিকে বসার জায়গা আছে মোটামুটি। এয়ারপোর্টে 4 দিকেই বসার জায়গা আছে, আপনি যেখানেই যান উপরে নিচে 4 দিকে বসার জায়গা আছে। কোথাও বসে রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে পারবেন বা ওয়েট করতে পারবেন। সো খুব বেশি নয়েজ বা খুব বেশি হচ্ছে গাদাগাদি নাই, আনলেস খুব বেশি অনেক একসাথে ফ্লাইট অনেকগুলো থাকলে তখন হয়তো এরকম অনেক গাদাগাদি হইতে পারে। এখন বাজে রাত 5টা প্রায়, এবং আমাদের গেটটা খোলা হয়েছে। আমি দেখাই যে আপনি কীভাবে ট্র্যাক করতে পারবেন আপনার ফ্লাইট। এই যে এখানে আপনার একটা বোর্ড আছে, ড্যাশবোর্ড, এবং এটা কয়েকটা জায়গায় থাকে। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ফ্লাইট কয়টায় হবে এবং এখন কি অবস্থা। ওকে, এখন হচ্ছে কয়টা বাজে? 5টা 6টা বাজে। 5টা 6টা 6টা বাজে। এখন বাজে 6টা, সকাল 6টা। আর আমরা বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়ালাম, আর অনেক মানুষ আমাদের সাথে। সো যখন বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়াবেন তখন সবসময় চেষ্টা করবেন যে যখন টিকিট কালেক্ট করবেন রিকোয়েস্ট করবেন যাতে হচ্ছে উইন্ডো সিটটা দেয়। ওরা অনেক সময় এটা অ্যাডজাস্ট করে দেয়, যাওয়ার সময় ওরা অ্যাডজাস্ট করে দেয়। অ্যান্ড টিকিট মানে
সিটটা হচ্ছে মূলত এখান থেকে সেট হয়। সো ট্রাই করবেন যে বলার জন্য, এবং যদি অ্যাভেলেবেল থাকে মোস্ট অফ দ্য কেস আপনাকে দিয়ে দেবে। সো আমরা এখন বোর্ডিং পাস শেষ করলাম, আমরা বোর্ডিং পাস নিয়ে নিলাম এখন, আর এখন হচ্ছে আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। সো ইমিগ্রেশন কমপ্লিট করার পরে হচ্ছে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ফ্লাই করা। সো আমরা আমাদের ইমিগ্রেশনটা ডান করে ফেলছি, এখন হচ্ছে আমরা ফাইনাল ফেজে। এবং ইমিগ্রেশনের মধ্যে বেশ ঝামেলা করছে। প্রথমে হচ্ছে পুলিশ অনেক প্রশ্ন করতেছিল, আমার অলমোস্ট 4টা দেশ ঘোরা, এরপর অনেক প্রশ্ন, অনেক কিছু, অ্যান্ড পুরোটা হচ্ছে ওভারঅল হ্যাসেল। সো এরপর হচ্ছে আমার কাজিন আসাদকেও প্রচুর প্রশ্ন, কয়েকটা ধাপ পার করে হচ্ছে দেন এটা অ্যাপ্রুভ হয়েছে। সো সব কিছু ওভারঅল আসলে স্মুথলি যায় নাই, বাট লাস্ট হয়ে গেল আর কি। তো আমরা কিছু খাইতে আসলাম এখন, কিছু স্ন্যাক্স খাবো। আমাদের ফ্লাইট ছাড়তে আরও কয়েক মিনিট দেরি আছে, মানে কয়েক মিনিট বলতে প্রায় 1 ঘন্টার মতো দেরি আছে। তো আমরা এর মাঝে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি। এবং সাইড এটা নাকি ওই নিচে যে একটা ইয়ে দিছে, হ্যাঁ, ওইটাও নাকি মানে সাহায্য করে আর কি। কোনটা নিচের চাকা? না চাকা না, ওই দেখেন একটা সমান দেয় আর কি। জব করেন না? কি জব করেন, কোথায়? কামলার কাজ ভাই বুঝছেন। আচ্ছা, না আপনাকে একদম শেখের মতো লাগে, দুবাই শেখের মতো। আয় আল্লাহ, গেট আপ দিলেন শেখ। আল্লাহ সবর আলোতে আছে, আল্লাহ কবুল করে নেন ভাই। তো প্ল্যানিং কি? প্ল্যানিং বাইরে যাবেন না, অ্যাপ্লাই করবেন? আসলে প্ল্যান আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ আপনি পুরো ওয়ার্ল্ড সফর করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ দেশে আর কি ইনশাআল্লাহ। স্থায়ী হওয়ার ইচ্ছা নাই, বাংলাদেশেই থাকি, তবে ঘোরার ইচ্ছা। হ্যাঁ ওয়ার্ল্ড সফর করার ইচ্ছা। যাক, আসলে বিভিন্ন দেশ ঘোরার মধ্যে একটা মজা হচ্ছে কি ভাই, যেমন আপনি একটা পিৎজার যেরকম স্বাদ, বার্গারের একরকম স্বাদ, তারপর হচ্ছে আইসক্রিমের একরকম স্বাদ, ডিফারেন্ট কালচার, এক একটার এক এক রকম ভাই। ভুটানের সাথে আপনি নেপালের মিল পাবেন, মানে দুই টাইপের খাবার দাবার, তোদের কালচার অন্যরকম একটা ব্যাপার। আবার বাংলাদেশ বলেন, বাংলাদেশ একরকম। হ্যাঁ, এক এক দেশের এক এক টেস্ট। হ্যাঁ, অর্থাৎ ওই যে এক এক রকম ফুড যেরকম, টেস্ট বার যেরকম, সেরকম মধ্যে আর কি। সো যারা হচ্ছে আপনারা ট্রাভেল করতে চান, যারা ঘুরতে চান বিশ্বকে দেখতে, আমি রিকমেন্ড করব আপনার 20s-এর মধ্যেই আপনি যত দ্রুত সম্ভব বের হয়ে যান, ঘুরেন। কারণ এই একটা জিনিস আপনি করে আসলে কখনো রিগ্রেট ফিল করবেন না। অ্যান্ড যত বেশি ঘুরতে পারেন, আপনার মনে হবে যে আপনি হয়তো টাকা নষ্ট করতেছেন, বা টাকার সময় যাই মনে হবে না, এটাও একটা ইনভেস্টমেন্ট ছিল আপনার লাইফে। অ্যান্ড ঘুরে আসলে কেউ রিগ্রেট করে না, বাট না ঘুরে করে। অ্যান্ড আপনার একটা সময়, আপনি যখন সময় চলে আসবে, আপনার বয়স হয়ে যাবে, তখন আপনার হয়তো মনে হবে যে সময়গুলো চলে গেল, কিছু করতে পারলাম না, কোথাও ঘুরতে পারলাম না। করেন নাই না? আচ্ছা, 9 নম্বর। এর আগে কোন দেশে গেছেন? নেপাল, ইন্ডিয়া, মালয়েশিয়া। আচ্ছা, ইমিগ্রেশনে ঝামেলা করে না আগে? আমাদের দেশের মতো আর অন্য কোনো দেশের এত ঝামেলা করে না। পরে একদম অবস্থা খারাপ। প্লেনে বসলাম এখন মাত্র, অ্যান্ড একটু পরে হচ্ছে ফ্লাই করবে। অ্যান্ড ওভারঅল মাই ইমিগ্রেশন দেন হচ্ছে
পুলিশিং যে ঝামেলাটা বলা সব কিছু পার হয়ে এরপরের স্টেপগুলো আসলে খুবই স্মুথ হয়। অ্যান্ড আমরা সব কিছু পার করে এখন এসে বসলাম। আসলে এটাই ফিলিংটা আসলে যে প্লেনে যখন আপনি বসেন এর মাঝে কিন্তু অনেক কিছু ফেস করতে হয়, ইমিগ্রেশন, তারপরে হচ্ছে আপনার জার্নি, ওভারঅল সব কিছু টিকিট করতে গেলে, ভিসা করতে গেলে যে মানে যে প্রসেসগুলো সেগুলো আসলে মানে প্রবলেমেটিক এবং হ্যাসেল লাগে, রাইট? বাট আপনি যখন প্লেনে এসে বসেন আপনাকে তখন মনে যাচ্ছে মানে সব কিছু শেষে ইটস ওর্দি লাগে আসলে। তো আমরা এখন হচ্ছে প্লেন থেকে মাউন্ট এভারেস্টের শিখর দেখতেছি। এখান থেকে একদম স্পষ্টভাবে দেখা যায়, আপনাদেরকে দেখাই হবে কি না। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, আমার এটা অনেক বেশি জুম হয় না, বাট স্টিল আশা করি দেখা যাচ্ছে যে দূরে মাউন্টেন এভারেস্ট এবং এভারেস্টের শিখর দেখা যায়। অসাধারণ একটা ভিউ। সো আমরা ল্যান্ড করলাম অ্যাট লাস্ট। And okay, so চলো ককপিটে যাই। Hi, if you don't mind, can I have a tour cockpit? Is that possible? Can I get the card, trading card? The card from pilot, a trading card? Training cup? Yeah. No. We don't have. Oh, okay. Thank you. Have a good day. So, আমরা চাইছিলাম যে একটা ককপিটের মধ্যে একটা ট্যুর দেওয়ার জন্য, বাট এটা পসিবল হয় নাই। সো নাথিং টু ডু, পরে আবার অন্য কোনো প্লেনে ট্রাই করব, হয়তো ফিরতি প্লেনে বা অন্য কোনো সময়। বাট আমরা এখন ভুটানের এয়ারপোর্টে আছি। ভুটানের এয়ারপোর্টটা এত অদ্ভুত, মানে এত মজার একটা এয়ারপোর্ট। এখানে পাশে হচ্ছে গরু চড়াচ্ছে, আমি যদি একটু দেখাই, এই যে এটার কিন্তু একটা তার কাটার বেড়া আছে ওই পাশে। এই বেড়ার ওই পাশে সাথে সাথে হচ্ছে রাস্তা, গাড়ি ঘোড়া চলাচল করতেছে, গরু চলাচল করতেছে। মানে এটা এয়ারপোর্ট যে আলাদা করে একটা এলাকায় করবে বা অন্যরকম একটা রেস্ট্রিকশন থাকবে, এইখানে কিন্তু সেরকম নাই। সো আমার মনে হয় ভুটানের মানুষজনের যেই কি বলবো, তাদের যেই আইন এবং তাদের আইনের প্রতি যে শ্রদ্ধা, সেইগুলোর কারণেই হয়তো তারা এই জিনিসটা মেনটেন করতে পারতেছে। বাট আমাদের দেশে হলে যে কী হইতো। এগুলো হচ্ছে ভুটান এয়ারপোর্টের কনস্ট্রাকশন। সূর্যের আলো এখন কয়টা বাজে? এখন হচ্ছে আপনার এখন 10:03। এখন সকাল 10টা, এবং কিন্তু প্রচুর ঠান্ডা লাগতেছে আমাদের কাছে। ইভেন আমি কিন্তু সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে আছি, কিন্তু প্রচুর ঠান্ডা। মানে ভুটানে কিন্তু অনেক ঠান্ডা, আমি আগেও শুনছিলাম। ওই জন্য আমরা কিন্তু খুব ভালো করে জামা টামা নিয়ে আসছি, যাতে ঠান্ডা এগুলো ম্যানেজ করে নেওয়া যায়। বাট এয়ারপোর্টে নামতে আসলে প্রচুর ঠান্ডা লাগা শুরু হয়েছে। সো আশা করি অন্যরকম একটা ঠান্ডার পরিবেশে থাকার একটা মজা পাবো আমরা এখানে। দেখা যাচ্ছে ভুটানের যে কিং ফ্যামিলি, তাদের রাজার পরিবার, রাজার ওয়াইফ, রাজার বাচ্চা কাচ্চা। অ্যান্ড কথিত আছে যে ভুটানে রাজাকে সবাই সম্মান করে এবং রাজার কোনো হিটার নাই। সো আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি, এবং এখানে দ্য কিংডম অফ ভুটান এখানে সুন্দর করে সাজানো আছে এই সিনারিওটা, এবং এখানে সুন্দর করে ওদের বাড়ি, ওদের ঋষি পণ্ডিতদেরকে নিয়ে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এটা। সো এটা আসলে কাইন্ডা কোজি একটা ভাইব দেয় পুরো এয়ারপোর্টে। সো আমরা এখন ইমিগ্রেশনটা কমপ্লিট করে ফেলি, এরপর আমরা এখান থেকে হোটেলের পথে যাত্রা করব। আমি একটু দেখাই এর মধ্যে আপনাদেরকে যে আমাদের ভুটানের এয়ারপোর্টটা কেমন। সো আমরা এখন ইমিগ্রেশন পার্ট শেষ করে এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়ছি। অ্যান্ড আমি একটু দেখাই আমরা এখন কী করলাম। আমরা বেসিক্যালি হচ্ছে কিছুক্ষণ লাইনে দাঁড়ালাম, অ্যান্ড দেন যেহেতু হচ্ছে ভুটানে $15 করে পার ডে আপনাকে SDF ফি দিতে হবে, অর্থাৎ
SDF এর ফুল ফর্মটা হচ্ছে সামথিং লাইক ডেভেলপমেন্ট কান্ট্রি সামথিং ফি। সো ওই ফিটা হচ্ছে আপনাকে পে করতে হবে পার ডে $15। এটা কিন্তু ইন্টারন্যাশনাল যারা USA, কানাডা বা ওই টাইপের দেশগুলোর জন্য হচ্ছে 200 থেকে 200 ছিল, এখন সম্ভবত 100 করে। বাট বাংলাদেশে এবং ইন্ডিয়া যে কান্ট্রিগুলো আছে, সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো, সেগুলোর জন্য হচ্ছে $15। অ্যান্ড আমরাও সেই কান্ট্রিগুলোর মধ্যে আছি। সো আমাদের জন্য হচ্ছে $15 পার ডে। সো আমরা দুইজন 60 করে 120 পে করলাম। অ্যান্ড পেইড করার পর হচ্ছে আপনাকে একটু রিসিপ্ট দিবে, মানে রিসিপ্ট দিবে এখানে আপনার নাম সহ। এটাই হচ্ছে আপনাকে দিবে আপনার ইমিগ্রেশন শেষ হওয়ার পর। সো এগুলো নিয়ে হচ্ছে আপনি জাস্ট রেখে দিবেন যে ফর রেকর্ড। এগুলো হারাই ফেললে হয়তো পরবর্তীতে আপনাকে আবার যে সেম জিনিসটা পে করা লাগতে পারে ইন কেস আপনি যদি রেকর্ডটা মিস হয়ে যায়। তো আমরা এয়ারপোর্ট পার হয়ে লাগেজ নিয়ে হচ্ছে বাম পাশে আমরা এখানে ATM পাচ্ছি, 3টে ATM দেখতে পাচ্ছি এখানে। সো আমি একটু দেখি যে ATM-এ হচ্ছে আমার US-এর কার্ডটা নেয় কি না। আমি US-এর কার্ড পাইছি কয়েকদিন আগে, আমেরিকা থেকে পাঠানো হয়েছে, আমার খালামণি পাঠিয়ে দিয়েছে মূলত আমার USA ব্যাংকের। সো আমি এখন ট্রাই করব যেটা আসলে কাজ করে কি না। অ্যান্ড আমি আমার এখানে ব্যালেন্স আছে, এনাফ ব্যালেন্স আছে, বাট ট্রাই করবো আসলে এটা কার্ড দিয়ে পেমেন্ট নেওয়া যায় কি না। সো লেটস গিভ এ ট্রাই। এটা হচ্ছে কি ব্যাংক, এটার ওদের ভাষায় লেখা। আমি একটু স্মার্ট ব্যাংক ট্রাই করতেছিলাম, যেখানে টি ব্যাংক। ওকে, টি ব্যাংক ট্রাই করি। সো টি ব্যাংকটা ট্রাই করে দেখি কী অবস্থা। ফর নাও নো ইস্যু। সো দেখাই আপনাদের একটু। এটা হচ্ছে শিওর, এটা হচ্ছে ভুটানি টাকা, ডিজাইনটা দেখেন। সো কাইন্ডা হিন্দি নোটগুলো মনে হয় এরকমই হয়। সো আমরা এখন এক্সিস্ট করে ফেলবো। এক্সিস্ট করে হচ্ছে আমরা কারে করে আমাদের হোটেলের দিকে যাব। তো চলেন আমরা যাওয়া শুরু করে দিই। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটে, রাইতে শালুক ফোটে। আমরা এখন রাস্তার মাঝখানে দাঁড়ালাম একটা সুন্দর স্রোতধারা দেখার জন্য। চলেন আপনাদেরকে দেখাই। Can I talk to you? Okay, which place is it? Chunju. Okay, so what is called? This is called like Wangchu and that's called Pachu. Wangchu Pachu. Okay, so আমরা এখন অনেক সুন্দর একটা জলপ্রপাতের সামনে আছি। ওয়াও, যেই ছবিগুলো তুলে হচ্ছে আপনার ক্যালেন্ডারে দেখেন এবং বাসার মতো লাগায় রাখেন, এটা হচ্ছে সেরকম একটা জায়গা, অনেক সুন্দর। দিস ইজ বিউটিফুল। সো আফটার 2 hours of travel from the airport, we are here in the hotel and এটা হচ্ছে আমাদের হোটেল। সো হোটেলের যে ডিজাইন এবং অন্যান্য বিল্ডিংয়ের ডিজাইন, এখানকার ডিজাইন অলমোস্ট সেম। সবগুলো বিল্ডিংয়ে প্রায় সেম ডিজাইন ফলো করা হয়। এই যে কিছু কি বলবো এটাকে, কিছু বাঘ, সিংহ, কিছু মূর্তি, কিছু অনেক কিছু মিশেল হচ্ছে একটা বিল্ডিং হয়, বিল্ডিং ডিজাইন হয়। যেখানে সাপ আছে, না সাপ না, ড্রাগন। সো হোয়াট ইজ দ্য বেস্ট থিং অ্যাবাউট ভুটান? Yes, হোয়াট ইজ দ্য বেস্ট থিং? best. হোয়াট ইজ দ্য বেস্ট? Best is I am the best. You Sorry? can say I am the All the best. Everything is best. You can say I am the best. ওকে। হোটেল রুমে যাওয়ার আগে আমরা এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, ওয়েলকাম কিছু স্ন্যাক্স শেষ করব। এটাকে ওয়েলকাম টি না? ওয়েলকাম টি। প্রচুর ঠান্ডা এখানে, অ্যাজ এক্সপেক্টেড। ভুটানে অনেক ঠান্ডা থাকবে, অ্যান্ড আসেই ঠান্ডা অনেক। আমি সিম নেই, এখান থেকে নিতে হবে আশেপাশ থেকে। ওইখানে আমি ওই যে আপনার দেরি হচ্ছিল তো আর নিয়ে চলে আসছি।
না আমি এই লাইনে দাঁড়াইছিলাম কত ও ইয়া 1100 না কত জানি 1200 টাকা মনে হয় ইয়া আনলিমিটেড 7 দিন হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের 402 হোটেল রুম রিভিউ। প্রথমেই হচ্ছে হোটেলে আমাদের একটা ক্লোজেট পাচ্ছি হোটেল রুমে। এখানে হচ্ছে আমাদের ওয়াশরুম লাইট মতো ভিতর দিয়ে। সো ওয়াশরুমটা বেশ সুন্দর, ভিতরে একটা ওকে ভালো করে একটা বেসিন আছে, একটা হচ্ছে শাওয়ার স্পেস আছে, কমোডোর যা আছে ওকে। দেন এখানে হচ্ছে টিভি, এখানে হচ্ছে চা কফি খাওয়ার জন্য টেলিফোন সিস্টেম, ল্যাম্প, বুথ, এসি যদিও লাগবে না, এখন প্রচুর ঠান্ডা ভুটানে। সো এসি আসলে একদমই আননেসেসারি, কারণ এখন সকাল 11টা বাজতেছে প্রায়, এখন যে পরিমাণ ঠান্ডা আমার মনে হয় রাত হলে এটা অনেক বেশি ঠান্ডা হবে। আর চারপাশ থেকে হচ্ছে রোড ভিউটা দেখা যায়, আমরা এখানে রোড ভিউ দেখতে পাচ্ছি। সো অনেক সুন্দর একটা হোটেল, আমরা সেই হোটেলে বসে, এটা 4 স্টার মানের হোটেল। সো ফার সো গুড, অ্যাপ্রিশিয়েটেড। ঠিক আছে, এখন থেকে যদিও আমরা রিসেন্টলি 5 স্টার থাকার পর এটা একটু চিপ লাগতেছে, তবু না ওইটা তবু এটা অনেক অনেক বেটার, তাই না? তোকে আমরা এখন হচ্ছে পেইন্টিং হয়ে নেই, তারপর ফ্রেশ হয়ে নি। হচ্ছে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে ফেলবো, যেহেতু অলমোস্ট দুপুরের টাইম। খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা বের হবো আরো কিছু সাইট সিইং করার জন্য, আরো কিছু প্লেসেস আমরা ঘুরবো, দেন রাতে এসে ঘুমাইতে হবে। কি বিল অন দ্যাট? Why you asked for the room number? Because I have to write in. Oh yeah, I understand. Yeah, you'll make a bill, right? Yeah. Okay. So there is no alcohol, right? No, sir. Okay. This is apple juice. Apple to Sunday. Yeah, Okay. sir. This one is made in. Okay, works fine. No problem. 402, sir. 402. Okay. Yeah. Do you want one? What is this? This is wine, you know. Pure fine wine. এক প্যাক মেরে দিলাম ভাই। 2% alcohol. Sharp. I can pay with card, right? I can pay with card. No. No card. Only cash. Okay. So, ওনারা কার্ড নাই না, এদিকে সুন্দর করে দোকান সাজানো। আমাদের বাংলাদেশে কিন্তু এটা কমন কার্ড নেওয়াটা। ভুটানে আসলে আমি কার্ডের ইয়েটা খুব কম দেখি, বিশেষ করে হচ্ছে ইভেন এয়ারপোর্টেও কিন্তু ক্যাশ ছাড়া নেয় না, which is kind of weird, কারণ ট্রাভেল ফ্রেন্ডলি করতে হলে আসলে এগুলো করতে হবে। হ্যাঁ, ব্যাকআপ রাখা মাস্ট। ব্যাকআপ না হয়তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। না ওই যে এটা বলি নাই, ধরেন কেউ যদি কার্ডের উপরে চলে আসে, হ্যাঁ ওইটার কথা বলছি। কেউ যদি কার্ডের উপর চলে সেটা খুব ভুল কাজ হবে, কারণ ইউ হ্যাভ টু সাফার সাম টাইম, বিকজ ক্লথিং থেকে শুরু করে ফুড আইটেম এগুলোর প্রাইসটা অনেক বেশি আমাদের বাংলাদেশ থেকে। আপনি যদি বাংলাদেশে লিভিং করেন, ফর এক্সাম্পল এখানে টি শার্টগুলো এগুলো আসলে আমাদের বাংলাদেশে হইলে 200 থেকে 300 হইলে ওকে ফাইন, বাট এখানে আসলে 550, যেটা আসলে বাংলাদেশি টাকায় হবে 700 থেকে 800 টাকা, কারণ এটা রুপি, অ্যান্ড রুপিটা হচ্ছে প্রায় অনেক বেশি হয়। এদের ডলারের এটা হচ্ছে 89 করে, আমাদের যেখানে হচ্ছে 125 করে, অনেক অনেক ডিফারেন্স। তো এখানে 800 টাকা টি শার্ট হয়, কারণ হচ্ছে ওদের যে ক্লথিং, ওদের যে ইয়াগুলো এগুলো ইম্পোর্টেড হয় সামনে, আমার মনে হয় ইম্পোর্ট করা। হ্যাঁ, বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়া থেকে ইয়ে করে। ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করার কারণে হচ্ছে ওদের জিনিসপত্রের দাম বেশি। অ্যান্ড এটা আসলে মালদ্বীপের ক্ষেত্রে আমরা খেয়াল করছি, মালদ্বীপের সাথে দেখা যায় 80 থেকে 90% জিনিস হচ্ছে মালদ্বীপে ইম্পোর্ট করা, আরও বেশি মনে হয়, কারণ মালদ্বীপে আসলে নিজেদের কিছু হয় না মালদ্বীপে। তো এখানেও সেম, এখানে আমার মনে হয় এখানে কাইন্ড অফ সেম, যদিও মালদ্বীপের মতো বেশি না অনেক, বাট স্টিল এক্সপেন্সিভ। সো আপনি যদি শপিং করতে চান, এখান থেকে করতে চান, তাহলে হচ্ছে আপনাকে এক্সপেন্সিভ রেট দিয়ে করতে হবে। এখানে এসে যে আপনি কম প্রাইসে নিয়ে বাংলাদেশে নিয়ে টাকা সেভ করবেন, সেটা কিন্তু আসলে পসিবল না। আমরা এখন আছি ভুটানের সবচেয়ে বিগেস্ট টেম্পলের সামনে। এই টেম্পলটা নাকি বিল্ড করতে প্রায় $800 মিলিয়ন স্পেন্ড করছে, অনেকে বলে 60 মিলিয়ন, অনেকে বলে 800 মিলিয়ন। এটা হয়তো ভেরিফাই করতে হবে, আমি চ্যাট জিপিটি ভেরিফাই করতে হবে, বাট এট দিস মোমেন্ট আমার মনে হয় এটা
500 রুপি মানে বাংলাদেশ 700 থেকে 800 টাকা। তো আপনারা এটা দেখার জন্য হলে 700 টাকা খরচ করে বা 800 টাকা বাংলাদেশে খরচ করে হচ্ছে আপনারা এখানে আসতে পারেন। আর এখানে প্রচুর ঠান্ডা। এখন আমরা হচ্ছে এটার ভিতরে যাব। এর বাইরে থেকে রেকর্ড করা অ্যালাউড, বাট ভিতরে গেলে রেকর্ড করা অ্যালাউ করে না। না যাওয়াই আমরা ভালো। বাইরে থেকে দেখানোর চেষ্টা করতেছি। হিউজ আর টেম্পল। $800 million, and it's all gold. Brass and Oh, okay. So I have confirmed that এইটা বানাইতে $800 million খরচ হয়েছে। Is that true? Yeah. $800 million. And it was built fully with the sponsor of foreigners, the tourists. Foreigners. And the first person to sponsor is from America, known as Peter Thiel. Okay. It was built in 2006, completed in 2016, which means it took 10 years. 10 years. 10 years to complete. And this is of 169 feet, which means 51 meters. And this is the largest sitting statue of Buddha in the world. In the world. Okay. So is it all of gold? No, mixed. Gilded Gold and brass. Yeah. And he is studying also. Is it called? Yeah. Yeah, he is. So if you don't mind, I have to ask a question, right? I see some places, a statue of penis, Why is that? Statue to Of, worship. statue of penis, the human organ. Okay, leave it. I think I can understand. You understand, right? Okay. What is Here, the? It is considered to be the weapon, okay? Before there was a yogi, a great yogi, okay, from Tibet, and his main weapon to subdue demon is his phallus. Okay. আমি এখন আছি হিন্দু টেম্পল, যেটা হচ্ছে আমরা বুদ্ধ টেম্পলের পাশে একটু সামনে গেলেই, অ্যান্ড এটা হচ্ছে এই টেম্পলটাতে আমরা এখন আসছি এক্সপ্লোর করার জন্য। এর পাশে যেহেতু ভুটান আসলে পাহাড়ি একটা দেশ, আমাদের এখন পর্যন্ত দেখা সব কিছু পাহাড়ি, সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে শহরটা দেখা যাচ্ছে। এখানে একটা হেলিপ্যাড আছে। ন্যাশনাল স্তূপার সামনে, এটা হচ্ছে একটা ভুটানের একটা এবং এখানে সম্ভবত আছে, প্রতিমা আছে না, তো এখানে একটা স্ট্যাচু আছে মনে ভিতরে, কালচারাল এবং রিলিজিয়াস যে ব্যাপার সাথে না, ওই নেপালে ছিল। তো আমরা ভিতরে দার্জিলিংও দেখছি, ইটস লাইক এ পার্ক। দার্জিলিংও দেখছি, দার্জিলিং এরকম আছে, হ্যাঁ, খুব সুন্দর। একবার
যেখানে ওই যে টয় ট্রেন যেখানে ঘোরে ওখানে ফ্রি ওই 20 টাকা 500 টাকা আরে এগুলো টাকা না আমি 5 টাকা মাশাআল্লাহ আঙ্কেল তো আমার থেকে বেশি ঘুরে ফেলছে থ্যাংক ইউ আপনি যেটা বলছেন এটা আমি এগ্রি Wow. You know, you had that guy was Sorry? the king. Uh-huh. King usually won't be in public, okay? Okay. If he is in public, he will be with guards and all. Oh, okay. So you can meet him in any way. You can. Last time, if you are too lucky, like last time I have a tourist Uh-huh. and we were in Buddha Point. At the same time, King was also visiting out there. Okay. So you guys met? Yeah, we met him. Oh, okay. It's rare for us to I meet our understand. king. But why he don't have any palace? You know, he's He's king. like living a simple life, that's why. Okay. So he really cares about the people, Uh-huh. and there is no corruption. No, not at all. What if someone do corruption then? What is the punishment then? In jail, probably In in jail. jail. But I never have seen people doing a corruption. What is it for? The town. Our usually like occasions and youth program are all done here. The Okay. center of our city. Ah, okay. আমরা এখন আসছি ডিনার করতে হোটেলের রেস্টুরেন্টে অ্যান্ড আমরা দেখি যে ডিনারে কী কী মেনু আছে সো আশা করি দুপুরের মতোই থাকবে লাঞ্চের মতো এখানে পোলাও আছে একটা পোলাও নিয়ে নিই দুপুরে আমাদের যে মাছের আইটেমটা ছিল এটা খুব ভালো ছিল আমি মাছেরটা খুব এনজয় করেছি এবং যখন জিজ্ঞেস করলাম যে এটা কী মাছ ওরা বললো যে প্রবাবলি রুই ওরা শিওর ছিল না আমি আসলে শিওর ছিলাম না আসলে কোন মাছ ছিল বাট ইট ওয়াজ অসাম আমি একটু করে হালকা করে ভাত নিয়ে নিলাম এখানে নুডলস আছে বেসিক্যালি সেম আই থিঙ্ক এখানে এটা হচ্ছে ভাজি ঢেঁড়স ভাজি দিচ্ছে এখানে অ্যান্ড এখানে হচ্ছে আই থিঙ্ক ফিশ ইজ ইট ফিশ আর চিকেন এটা তো চিকেন হ্যাঁ ওকে চিকেন হালাল বলছে আচ্ছা ওকে ফাইন কালকে আমরা জিজ্ঞেস করছিলাম বলছে চিকেন ইজ হালাল ওকে তো আমরা এখান থেকে আর দুপুরে ফিশ দিছে এখন চিকেন দিছে তো চিকেন নিয়ে ফেলি ওকে হোপফুলি চিকেনটা ফিশের মতোই ভালো হবে আমি অল্প করে নিলাম পরে আবার নেওয়া যাবে চাইলে অ্যান্ড এখানে আছে ডাল বেসিক্যালি সিম্পল বাট আপনি বুফে স্টাইলে খেতে পারছেন যত বেশি আপনার দরকার হয় ওকে অনেক ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডা মানে অনেক ঠান্ডা বললে ভুল হবে এটা এত বেশি ঠান্ডা সামান্য বেসিংয়ে হাত ধুতে গেলে হাতগুলো ফ্রিজ হয়ে যায় এত বেশি ঠান্ডা দুপুরেও সেম ছিল এখনও সেম এখন আরও বেশি বাট যে যদি ভুলবশত আসলে ওই গরম পানিটা না ছেড়ে যদি ঠান্ডা পানি ছেড়ে দিই তাহলে আসলে বোঝা যায় ঠান্ডার যে কত ধানে কত চাল গোশতটা খাইতে পারি না এই জন্য গোশতটা খাইতে পারেন না কেন গোশতটা খাইতে পারি না এটা হালাল না হারাম বুঝি না না বলছে তো আমরা জিজ্ঞেস করছিলাম সো আমি এখন হোটেলের লবিতে আছি এখন রাত বাজে প্রায় 9টা থেকে 9:30 এখন আমরা একটু রাতে বের হব রাস্তা সিটি স্ট্রিট লাইটস এগুলো একটু দেখবো ভুটানের যে আমাদের এই সিটিতে কেমন সিটি আমরা দেখতে পাই নাইট লাইফ কীভাবে প্রেজেন্ট হয় ইন ভুটান সো লেটস গো এখন দিয়ে তো
লাভ নেই আশা করি। ও ম্যান, বাইরে আরো ডাবল ঠান্ডা, অ্যান্ড ইটস অলরেডি ফ্রিজিং, কারণ আমি দুইটা পরে আছি, দুটোটাই হচ্ছে শীতের জামা, একটা ভিতরে, আমার উপরে আরেকটা জ্যাকেট পরছি, বাট স্টিল প্রচুর ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা, একদম কাঁপাই ফেলতেছে। আমি মনে হয় না বেশিক্ষণ বাইরে স্টে করতে পারবো। সো দেখি, লক করে দিছে। They bothered. Okay. So আমরা চলে গেলে ভালো হবে, প্রচুর ঠান্ডা, এই ঠান্ডাতে আসলে সার্ভাইভ করাটাই কঠিন। এখানে আসলে অনেক মানে সিটির যে কোলাহল বা একটা জমজমাট সিটি যেরকমটা নেপালে দেখছিলাম আমি, সেরকমটা আসলে না, বাট এখানে মোটামুটি ঠান্ডা হওয়ার কারণে মনে হয় খুব দ্রুতই সন্ধ্যা হওয়া নাগাদ হচ্ছে মানুষজন সবাই ঘরের ভিতরে ঢুকে গেছে এবং খুব বেশি মানুষ বাইরে নাইও। যেমন আমি কিন্তু খুব ঠান্ডা জামা কাপড়, মানে পরে ঠান্ডাকে ইয়া করার জন্য, ট্র্যাকেল করার জন্য জামা কাপড় পরছি, বাট তারপরও আমার কাছে প্রচুর ঠান্ডা লাগতেছে, মানে কাইন্ড লাইক ওই ইউরোপের ঠান্ডার মতো, যেগুলোতে হচ্ছে আসলে নর্মাল শীতের জামা কাপড় বা আমাদের দেশে শীতের জামা কাপড় পরলে আসলে মানায় না সেটা। সো আই থিঙ্ক আমাদের আসলে ব্যাক করা উচিত হোটেলের দিকে। আমরা আশা করি কালকে পুনাখাতে আরও অনেক কিছু প্লেস এক্সপ্লোর করতে পারবো। অ্যান্ড পুনাখাতে আমাকে বলছিল রিসেপশন থেকে যে আপনারা যদি কালকে যান, এখন তো অনেক ঠান্ডা পড়তেছে, if you get lucky then you will get the snowfall, but জানুয়ারি আর ফেব্রুয়ারিতে আসলে প্রচুর ঠান্ডা হয়, অ্যান্ড তখন আসলে নাকি একদম বরফ পড়ে, বাট এখন পড়তেও পারে নাও পড়তে পারে, নট গ্যারান্টেড। সো ঠান্ডার একটা মজা নিলাম, এটা আলাদা একটা মজা। আমরা কি ওইটাতে যাবো? এটা শোরুম আছে, শোরুমটাতে যাই একটু ঘুরে আসি, শোরুমটাতে যাই একটু দেখে আসি কী আছে এখানে, কিছু জিনিস নিয়ে যেতে পারি হোটেলের জন্য। এখানে অনেক এমন একটা অবস্থা, প্যান্ট দুইটা পরতে হবে। সেখানে আসলে আমাদের স্বপ্নের মতো, এখানে কফি আছে অনেক, কফি ডিফারেন্ট একটা মডেল দেখলাম এখানে। এটার নাম হচ্ছে এক্সট্রা ইনস্ট্যান্ট সাউথ ব্লেন্ড, 565 রুপি, সেদিন আমাদের দেশের প্রায় 700 টাকা পড়বে। আমি হয়তো একটা কফি নিব যাওয়ার সময়, অ্যান্ড দেখি আর কি নিতে পারি। Too cold, huh? Yes, cold. It will increase, right? The coldest season of the year. Coldest is now, I think, the January or February. January is also cold. Also cold, okay. December. So, I think Punakha will snowfall right now. No, it's warm. Warm. Oh, okay. Okay. উনি বলতেছে Punakha নাকি warm, এখন কোনো স্নোফল নাই, বাট লেটস সি, আমরা কালকে যাই দেখি কি অবস্থা, and let's find out by ourselves.